নমস্কার, নেতাজি সুভাষ কম্পিউটারে সকলকে স্বাগত। আজকের ডিটিপি অর্থাৎ গ্রাফিক ডিজাইন কোর্সের এটাই প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আজকে আমরা শিখব হচ্ছে পেজ মেকার কীভাবে ইনস্টল করব এবং ইনস্টল করার পর আমরা সেটার ভেতরে কীভাবে কাজ করব। তো সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা নিজেদের ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার ওপেন করে সেখান থেকে আমাদের পেজ মেকার যে সফটওয়্যার সেটাকে ফ্রিতেই ডাউনলোড করতে হবে। ফ্রি ভার্সান যেগুলো পাওয়া যায় সেই ফ্রি ভার্সান দিয়েই আমরা ডাউনলোডটা করব। আর অনেকের কাছে এমনটাও হয় যে আগে থেকেই পেজ মেকার মোটামুটি কম্পিউটার কেনার পর প্রত্যেকের কম্পিউটারেই ইনস্টল করে দিয়ে থাকে। যে কোনো দোকান থেকেই কম্পিউটার কিনলে বা ল্যাপটপ কিনলে প্রথম থেকেই পেজ মেকারটা ইনস্টল তারাই করে দেয়। তো সেক্ষেত্রে যদি প্রত্যেকের কাছে নাও থাকে তাহলেও পরবর্তীতে কোথা থেকে আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করব বা ডাউনলোড করব সেটা আমি আজকের ক্লাসে প্রথমে দেখাবো। তারপর আমরা সেই সফটওয়্যারটাকে ওপেন করে তার ভেতরে কাজ করব। সবার আগে আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারটাই ওপেন করছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে লিখব আমরা গেট ইনটু, অনেকে হয়তো জানেন এই সাইটটার কথা, অনেকে হয়তো জানেন না। গেট ইনটু দিয়ে পিসি, গেট ইনটু পিসি লিখে আমরা সার্চ করব। প্রত্যেকের সাউন্ডটা অফ রাখবেন। যাই হোক, গেট ইনটু পিসি যে সাইটটা রয়েছে সেখানে আমরা যাব। যাওয়ার পর প্রথম যে লিঙ্ক আমরা দেখতে পাবো এই লিঙ্কটার মধ্যে আমরা ক্লিক করব। এখানের থেকেই আমরা আজ অবধি যত সফটওয়্যারে কাজ করেছি বা করব তার প্রত্যেকটা সফটওয়্যার আমরা এই ওয়েবসাইটটার মধ্যে থেকে ডাউনলোড করব। সেটা পেজ মেকার হতে পারে, ইনডিজাইন হতে পারে, আপডেটেড হতে পারে। প্লিজ মাইকটা অফ রাখবেন এখন, যখন কথা বলতে বলবো বা কোশ্চেন করব তখন অন করবেন। এইখানে দেখুন একটা গো অপশান রয়েছে, তার পাশে সার্চ ওয়েবসাইট। আমরা এখানে ক্লিক করে পেজ মেকার বলে লিখে দেবেন। পেজ মেকার বলে যখন লিখে গোতে ক্লিক করবেন তখন একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন পেজ মেকার ফ্রি ডাউনলোড। এখানে ক্লিক করব। এই যে সফটওয়্যারটা এটাই হচ্ছে পেজ মেকারের সফটওয়্যার। এই যে ফ্রি ডাউনলোড, আমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করলে কোনো পয়সা দিতে হবে না বা পারচেস করতে হবে না। তাহলে আমরা নিচের দিকে যদি স্ক্রল করে যাই তাহলে এখানে দেখতে পাবো যে গো টু ইনস্টল দিস সফটওয়্যার। আমরা এখান থেকে কিন্তু ক্লিক করলেই এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারবো। আর ইনস্টল করার সময় যে পাসওয়ার্ডটা লাগবে সেটা হচ্ছে 123। এটা একদম ম্যানুয়ালি যে কোনো সফটওয়্যার এই সাইট থেকে যদি আমরা ডাউনলোড করি তাহলে কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটা দিতে হবে। তাহলে এই সফটওয়্যারটা আমি আগের দিন একটা ডেমো ক্লাস নিয়েছিলাম, তখন আমি কাজ করে দেখাচ্ছিলাম, কিন্তু আজকে আমি সফটওয়্যারটা কোথা থেকে ডাউনলোড করব সেটাকেও দেখিয়ে দিলাম। আপনারা প্রত্যেকে আগে যদি আপনাদের কম্পিউটারে না থাকে এই সফটওয়্যারটা তাহলে এটা এখান থেকে ডাউনলোড করবেন। ওয়েট, একটু দেখে নিই। আচ্ছা, আর একবার একটু বলছি। আর একবার বলতে গেলে আমাকে একদম বাইরে যেতে হবে। আচ্ছা, আমি এটাকে পুরো কেটে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। চলে যাচ্ছি গুগল ক্রোম। গুগল ক্রোমটা ওপেন করছি, করে একটা ইমেলের মাধ্যমে আমি লগ ইন করে রাখাই ছিল সেটাকে ওপেন করলাম। করে প্রথমে সার্চ যে অপশান রয়েছে সেখানে আমরা গেট ইনটু পিসি, কোনো স্পেস দেবেন না, গেট ইনটু পিসি বলে লিখবেন।
লেখার পর প্রথম যে লিঙ্কটা রয়েছে এর মধ্যে ক্লিক করব, ডাউনলোড ফ্রি সফটওয়্যার। এখান থেকে আমরা একদম ডান দিকে যে গো অপশান রয়েছে, এই ডান দিকে গো অপশানের মধ্যে আমরা যখনই যাব, এখানে পেজ মেকার বলে শুধু লিখে আমরা গোতে ক্লিক করব, জাস্ট ক্লিক করব। তারপর এখানে পেজ মেকার ফ্রি ডাউনলোড বলে যে সফটওয়্যারটা পাচ্ছি, এই যে এটা হচ্ছে সেই সফটওয়্যার যেটার মধ্যে আমরা প্রথমে কাজ করব। সফটওয়্যারটা ইনস্টল কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। ডাউনলোড করার পর আমাদের কম্পিউটারের যে কোনো ফোল্ডারে এটা ডাউনলোড হবে, যে ফোল্ডারে ডাউনলোড করবেন সেই ফোল্ডারেই ডাউনলোড হবে। আশা করি প্রত্যেকে টুকটাক বেসিক কম বেশি জানেন যে ফোল্ডার ক্রিয়েট করা বা ফোল্ডার থেকে কপি করা, পেস্ট করা, Ctrl+C Ctrl+V এর মাধ্যমে টুকটাক এগুলো একদম সামান্য বেসিক জিনিস, কম বেশি প্রত্যেকে এগুলো জানেন। যারা গ্রাফিক ডিজাইন করতে আসছেন সেখানে আপনাদের মাউসটাও হাতে একটু সেটিং করতে হবে, একটু কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করতে হবে, তাহলে এগুলো বুঝে যাবেন। আর যদি এইটাও না পারেন তাহলে আমাকে কল করবেন, কারণ ক্লাসের মধ্যে ডিটেলসে এতটা দেখাতে গেলে অনেক বড় ক্লাস হয়ে যাবে। তো এগুলো সামান্য জিনিস, জাস্ট কপি পেস্ট করা সবাই জানেন, ফোল্ডার খুঁজে বার করা এগুলো সবাই জানেন। দরকার হলে ভিডিও কল করতে পারেন আমাকে, আমি আপনাদের সাজেস্ট করে দেবো, দেখিয়ে দেবো, সমস্যা নেই সেটা নিয়ে। তো যাই হোক, এখানটায় হাউ টু ইনস্টল বলে লেখা রয়েছে সফটওয়্যার। এখানে ক্লিক করলে আমরা এই সফটওয়্যারটা কিন্তু এই পাসওয়ার্ডের মাধ্যমে 1 2 3 এই পাসওয়ার্ডের মাধ্যমে সফটওয়্যারটা ইনস্টল করতে পারবো। এই সফটওয়্যারটা ইনস্টল করার পর কোন ফোল্ডারে ইনস্টল হয়েছে সেটা ডাউনলোড ফোল্ডারে সাধারণত ইনস্টল হয়, ডাউনলোড ফোল্ডারে। তাহলে আমার এখানে যে দিস পিসিতে যাচ্ছি বা ফোল্ডারে যাচ্ছি, এখানে এই যে ডাউনলোড ফোল্ডার রয়েছে এখানটা কিন্তু ইনস্টলটা হয়। তো এখানে যদি আপনাদের যখন ইনস্টল করবেন তখন এখানে ইনস্টল হবে, কিন্তু আমি আমার ডি ড্রাইভ বা লোকাল ডিস্ক যে ডি ড্রাইভ রয়েছে এর মধ্যে আমি এই যে পেজ মেকার এই সফটওয়্যারটা আমি রেখেছি। তো হ্যাঁ, তো এখানটায় আমি সফটওয়্যারটা রেখেছি। সফটওয়্যারের যে ফোল্ডার তার মধ্যে ডবল ক্লিক করে আমি ঢুকলাম। ঢোকার পর ভালো করে দেখবেন এখানটায় একটা সিডি কি বলে আসছে, আপনাদেরও আসবে। যখনই ডাউনলোড হয়ে যাবে সফটওয়্যারটা তখন এই পেজ মেকার বলে যে ফোল্ডারটা তার ভেতরে ঢোকার পর সিডি কি বলে একটা অপশান আসবে, সিডি কি, সেখানে যাবেন, গিয়ে ডবল ক্লিক করবেন। করার পর একটা এই যে কিওয়ার্ড, অর্থাৎ আমরা তো এগুলো ক্র্যাক ভার্সান ইউজ করি। তো ক্র্যাক ভার্সান ইউজ করলে কি হয়, আমাদের প্রত্যেকেই একটা সিরিয়াল নাম্বার লাগে। এই সিরিয়াল নাম্বারের মাধ্যমে আমরা এই সফটওয়্যারগুলোকে ইনস্টল করে থাকি। এবার পেজ মেকারের যে লাস্ট আপডেট ভার্সান সেটা হচ্ছে পেজ মেকার 7.0। আমরা প্রত্যেকে জানি, মোটামুটি যারা টুকটাক কাজ জানেন ফটোশপ বা পেজ মেকারের বা দেখেছেন শুনেছেন তারা প্রত্যেকে জানেন ফটোশপেরও একটা ভালো ভার্সান, সেটা হচ্ছে 7.0। তো ফটোশপও হচ্ছে অ্যাডবের কোম্পানির একটা প্রোডাক্ট বা একটা সফটওয়্যার। তো পেজ মেকারও একটা অ্যাডবের কোম্পানির একটা সফটওয়্যার। তো ইনডিজাইনও সেরকমই একটা অ্যাডবের কোম্পানির সফটওয়্যার। তো এইরকম অ্যাডব একটা কোম্পানি যার আন্ডারে পেজ মেকার, ফটোশপ করে, পেজ মেকার, ফটোশপ, ইলাস্ট্রেটর এই সমস্ত সফটওয়্যারগুলো তারা মার্কেটে সার্ভিস দিয়ে থাকে। তো যাই হোক, এই ফোল্ডারটা আমি ওপেন করে রাখলাম, রেখে এটাকে আমি আপাতত মিনিমাইজ করে দেখুন সেট আপ বলে একটা অপশান আছে নিচের দিকে, সেট আপ, এর মধ্যে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখানে ইয়েস করব। ইয়েস করার পর এই যে অ্যাডব পেজ মেকার 7.0 এই অপশানটাও আসবে। একটু সময় লাগে এগুলো ইনস্টল করতে, যেহেতু ক্লাসের মধ্যে আমাকে দেখাতেই হচ্ছে তাই আমি দেখিয়ে যাচ্ছি আর কি, কিছু করার নেই। তো জাস্ট নেক্সট করে এটা ইউএস ইংলিশ করে নেক্সট করবেন। এখানে অ্যাকসেপ্ট অপশান আসবে, একদম নিচে অ্যাকসেপ্ট অপশান আসবে, অ্যাকসেপ্টে ক্লিক করবেন, আবার নেক্সট করবেন। এইখানটায় বলছে যে নাম দিতে, ধরুন আমাদের নেতাজি সুভাষ কম্পিউটার, আমি NSC বলে দিচ্ছি। তো ফার্স্ট নেমও এখানটায় NSC বলে দিচ্ছি। তো এখানে লাস্ট নেম জাস্ট দিয়ে দিলাম NSC বলে। কোম্পানি নেম আমি সব জায়গায় NSC বলে দিয়ে দেখি কি নেয়, দিয়ে তো দেখি, তারপর দেখা যাবে। এবার বলছে সিরিয়াল নাম্বার, এটাকে কী করতে হবে, মিনিমাইজ করে নিচে যে সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বারটা কী হয় হাফ করে, অর্থাৎ এই প্রথমের যে অঞ্চলটুকু দেখতে পাচ্ছেন 1039, এটাকে আমি কী করলাম, কপি করলাম, Ctrl+C প্রেস করলাম, করে এই প্রথম যে সিরিয়াল নাম্বার রয়েছে এখানে আমি পেস্ট করলাম। আবার চলে যাব, মিনিমাইজ করব, সেকেন্ডটা হচ্ছে 1121, এটাকে আমি কপি করলাম, তারপরেরটাই আবার পেস্ট করলাম, আবার মিনিমাইজ করলাম,
2998 এটাকে আমি কপি করলাম, তারপরে আবার পেস্ট করলাম। এবার আলাদা আলাদা করে করতে হবে, কারণ পেজ মেকারে একসাথে সবটা নেয় না। কোরেল ড্র বা অন্য কোনো সফটওয়্যারগুলোতে একসাথে নিয়ে নেয়। পেজ মেকারটা অনেক ব্যাকডেটেড যেহেতু, তাই জন্য একসাথে নিতে চায় না বা নেবেও না, চেষ্টা করলেও নেবে না। তো এটা করলাম একদম। এবার লাস্টের দুটো 7388 এটাকে কপি করলাম, করে এখান থেকে পেস্ট করে দেবো। একদম লাস্টে রয়েছে 7545, কপি করব 7445, এটাকে কপি করলাম, পেস্ট করলাম, করে নেক্সট করে ইয়েস অপশানে ক্লিক করব। একটু ওয়েট করতে হবে। স্যার, হ্যাঁ বলুন। বলছি স্যার, মানে আমি 5 মিনিটস লেট করেছি। আচ্ছা। তো বলছিলাম গেট ইনটু পিসি যেটা আছে ওখান থেকে ওটাকে আপনি ডাউনলোড করছেন আর হ্যাঁ ডাইরেক্ট লিখে পেজ মেকার বলে? হ্যাঁ হ্যাঁ, মানে গেট ইনটু পিসিতে গিয়ে আমি ডাউনলোড করে রেখেছিলাম, সেই ডাউনলোডটা করা ফাইলটাকে আমি ইনস্টল করে দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা স্যার। কারণ ডাউনলোড করতে গেলে তো অনেকটা সময় লেগে যেতে পারে, সেই কারণে আমি আগে থেকে ডাউনলোডটা করে রেখেছিলাম অ্যাকচুয়ালি। স্যার গেট ইনটু পিসি তে গিয়ে মানে পেজ মেকার 7.0 এটা বলে সার্চ করব? 7.0 করতে হবে না, শুধু পেজ মেকার বলে সার্চ করলেই চলে আসবে। শুধু পেজ মেকার বলে সার্চ করলেই চলে আসবে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। তো নেক্সটে ক্লিক করছি, করে আবার নেক্সট। এবার কিছুক্ষণের মধ্যে, প্লিজ ওয়েট বলছে, কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। প্রত্যেকের যে মেশিন থাকে, সেই মেশিনের একটা তো র্যাম রমের ব্যাপার থাকে, তার উপর ডিপেন্ড করে এটা সময় লাগে। যাদের একটু র্যামটা যদি 4 জিবি হয় তাহলে একটু সময় বেশি লাগবে, যদি আপনাদের 12 বা 8 জিবি হয় তাহলে একটু কম লাগবে। তো একটু বলে রাখি একটা জিনিস, সেটা হচ্ছে যাদের এই কোর্সটা যারা করছেন, তাদের সিস্টেম বা তাদের পিসিতে বা ল্যাপটপে কত কি র্যাম হলে এই কোর্সটা করতে বা এই সফটওয়্যারগুলো রান করতে আপনারা বেশ ভালোভাবে করতে পারবেন, বা করার মতো মনে হবে আর কি, কাজটা করে ভালো লাগবে, মেনলি হ্যাং করবে না যাকে বলে। তা সেটা হচ্ছে, ধরুন আপনার, আচ্ছা ওকে করে নিই, এটা ফিনিশ, এই যে ফিনিশ মানে হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে দিতে পারি বা ওকে করতে পারি। এটা যা আসবে এগুলো সব কোড আসছে, এগুলো কোডগুলো কেটে দেবো। এটা আমি ওকে করে দিলাম, এইটা জাস্ট আমি কেটে দিলাম, জাস্ট হয়ে গেল। এবার কিন্তু ইনস্টল হয়ে গেছে, একটু কয়েকবার রিফ্রেশ করে নেবেন। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যখন কোনো সফটওয়্যারকে ইনস্টল করবেন কম্পিউটারে, ইনস্টল করার পর না কম্পিউটারটা একটু রিস্টার্ট মেরে নেবেন। রিস্টার্ট কীভাবে মারে অনেকে হয়তো জানেন বা জানেন না। এখানে এই যে পাওয়ার অপশান রয়েছে, এখান থেকে এই যে রিস্টার্ট অপশান রয়েছে, রিস্টার্ট একেবারে যারা কিছু মানে প্রাইমারি লেভেল তাদের জন্যই বলে রাখলাম, সকলেই জানে এই বিষয়টা, কিছু দেখানোর ব্যাপার নয়। তো একটু রিফ্রেশ করে নিয়ে আপনি রিস্টার্টটা মেরে নেবেন কম্পিউটারটা, তাহলে কিন্তু একদম স্মুথলি আবার সফটওয়্যারটা কাজ করা শুরু করবে। এবার বলে রাখি যে এই যে সফটওয়্যারটা ইনস্টল করলাম, এই সফটওয়্যারটা এবং ইনডিজাইন সফটওয়্যারটা, এই দুটো সফটওয়্যার রান করানোর জন্য আপনার 4 জিবি র্যাম এবং যদি 128 জিবি এসএসডি নেওয়া থাকে তো খুব ভালো, আর না থাকলে কোনো সমস্যা নেই, 4 জিবি র্যাম হলেই এনাফ। একদম প্রাইমারি লেভেলের একদম ছোটোখাটো অল্প দামের কম্পিউটারে আমরা কিন্তু এই দুটো সফটওয়্যারকে রান করাতে পারবো, কোনো রকম ল্যাগ করবে না বা কোনো রকম সমস্যা সম্মুখীন হতে হবে না। কিন্তু যখন আমরা কোরেল ড্র এবং ফটোশপের কাজ করব, আপডেটেড ফটোশপগুলো দিয়ে যখন কাজ করব, তখন কিন্তু কম্পিউটারটা ল্যাগ করতে পারে এই 4 জিবি র্যামে, এবং কোরেল ড্র তো ইনস্টলই হবে না 4 জিবি র্যামে। কোরেল ড্র প্রত্যেকের শুরু করার আগে আপনাদের নিজস্ব কম্পিউটারে অন্তত 8 জিবি র্যাম, আরও বেশি হলে ভালো হয়, অন্তত 8 জিবি র্যাম অবশ্যই রাখতে হবে। সাথে বাংলা ইংরাজি টাইপিং তো আমরা এইতে করতে পারবো, সমস্যা নেই। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, 8 জিবি র্যাম লাগবে, মিনিমাম 128 জিবি এসএসডি লাগাতে হবে কম্পিউটারে বা ল্যাপটপে, 128 জিবি এসএসডি থাকতে হবে। আর গ্রাফিক্স কার্ড থাকলে তো কোনো কথাই নেই, দুর্দান্ত চলবে। তো এই দুটো জিনিস মানে র্যাম 8 জিবি আর এসএসডি 128 জিবি স্টোরেজ, এই দুটো যদি থাকে তাহলে প্রত্যেকটা মানে সফটওয়্যারই একদম
ঠিকঠাকভাবে রান করবে, কোনো রকম ল্যাগ করবে না বা হ্যাং করবে না। তাহলে প্রত্যেকের কম্পিউটারে এই কনফিগারেশনটা করে নিতে হবে নেক্সট 1 থেকে 1.5 মাসের মধ্যে। আশা করি শুনতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। এবার আমি যে ফাইল বা ফোল্ডারগুলো রয়েছে এগুলো আমি সব কেটে দিয়ে সোজাসুজি চলে যাব। এটাও আমার দরকার নেই, আমি এখান থেকে জাস্ট ডাউনলোড করবো। কোথা থেকে ডাউনলোডটা সেটা দেখালাম। এটা আমি ডাউনলোডটা আগেই করে রেখেছিলাম। এবার চলে যাব কোথায়, স্টার্ট অপশান রয়েছে একদম কোনায় বাঁদিকে, এখান থেকে যেই ক্লিক করব আমরা অ্যাড অপশান পাবো। 1 মিনিট। হ্যাঁ, এবার আমরা কি করব, স্টার্টে যখন ক্লিক করছি এখান থেকে আমরা অপশান পাবো। এই যে অ্যাডবে ক্লিক করলেই কিন্তু আমরা এই যে পেজ মেকার, দেখুন পাশে নিউ বলে লেখা রয়েছে, এই পেজ মেকার 7.0 এটার মধ্যে আমরা ক্লিক করব। একটু সময় লাগবে ওপেন হতে। হ্যাঁ, প্রথম যখন ওপেন হবে এইরকম একটা পেজ আসবে। এটাকে কি করবেন, এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দিয়ে এই যে টুলবারটাকে আমি এই সাইডে রাখলাম। আচ্ছা, এখানে দেখুন যে এই যে কালার বার এসছে, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। নিচে একটা কন্ট্রোল প্যানেল এসছে, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এগুলো কোথা থেকে আনবো সেগুলো দেখাচ্ছি। সবার প্রথম কি করতে হবে, একটা পেজ আনতে হবে। কোথা থেকে আনবো, ফাইল মেনু দেখতে পাচ্ছেন একদম ওপরে কোনায়, ফাইল মেনুতে গিয়ে নিউ অপশান আছে, ওখানে যাবেন। ওখান থেকে এই যে লেটার রয়েছে, লেটারটাকে A4 করে নেব আমরা ফার্স্টে। A4 করে নিয়ে কী করব, আমাদের কটা পেজ আনতে হবে। আমাদের পেজ যদি 100টা আনতে হয় তাহলে আমরা 100টা আনবো। যদি আমরা বইয়ের ডিজাইন বা কোনো অনেক পেপার লাগবে এমন কোনো ডিজাইন করতে চাই, যেমন খবরের কাগজ হতে পারে, তখন কিন্তু আমাদের পেজের সংখ্যা বাড়াতে হয়। তো সেক্ষেত্রে আমি আপাতত ধরুন আমি 10টা পেজ আনছি। যতগুলো পেজ লাগবে, নাম্বার অফ পেজ লেখা রয়েছে, এখানটায় ক্লিক করতে হবে, এখানে লিখে দিতে হবে, ম্যানুয়ালি লিখে দিতে হবে। আর যত নাম্বার পেজ থেকে আমরা এই কাজটা করব, যত নাম্বার পেজ থেকে, যদি 10 নাম্বার হয় তাহলে 10 লিখবো স্টার্ট পেজের এখান থেকে। আর যদি আমাদের 100 নাম্বার পেজ থেকে হয় তাহলে 100 লিখবো। সাধারণত 1 নাম্বার পেজ থেকেই সবাই কাজ করে, তো আমি 1ই লিখছি। এবার বলছে মার্জিন সাইজ, আমি মার্জিন 0.5 রাখছি। এটা একদম মানে মিনিমাম, এর থেকে কমালে একদম মার্জিনের মানে পেজের গা ঘেঁষে মার্জিনটা চলে যাবে। তো 0.5 আমি প্রত্যেকটা আউটসাইড এবং ইনসাইড এবং টপ এবং বটম করে আমি ওকে করলাম। তাহলে এটা আমাদের কী হলো, পেজ আসলো। এই যে নীল রঙের যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এইটুকুই হচ্ছে আমাদের পেজ এরিয়া, বা যেটুকু আমরা পেজ আনলাম এই পেজের মধ্যে আমরা কাজটা করতে হবে। মানে আমাদের এইটুকু এরিয়ার মধ্যে কাজটা করতে হবে। তার বাইরে যদি কাজ করি তাহলে কিন্তু কেটে যাবে। কোনো লেখা যদি তার বাইরে হয় তাহলে কিন্তু কেটে যাবে যখন প্রিন্ট করা হবে। তো যাই হোক, এবার নিচের দিকে দেখুন, একদম নিচের দিকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার করে 10খানা পেজ এসছে, একদম নিচে রয়েছে। তো এখানটায় আমরা যখনই 2 আর 3 নাম্বার পেজে ক্লিক করব, তাহলে পাশাপাশি দুটো কিন্তু পেজ আমরা দেখতে পাচ্ছি, একদম পাশাপাশি দুটো। যখন 4 এবং 5 নাম্বারে যাচ্ছি তখন পাশাপাশি দুটো পেজ দেখতে পাচ্ছি। শুধুমাত্র যখন আমরা 10 নাম্বার পেজে থাকবো তখন একটা পেজ দেখতে পারবো, এবং 1 নাম্বার পেজে যখন থাকবো তখন আমরা একটা পেজ দেখতে পারবো। তো যখন আমরা ধরুন 2 নাম্বার এবং 3 নাম্বার পেজে কাজ করব, তাহলে কীভাবে কাজ করবো, অনেকটা ছোটো যদি দেখতে মনে হয় তাহলে রাইট ক্লিক করে আমরা কি করব, অ্যাকচুয়াল সাইজ করে নেবো, অ্যাকচুয়াল সাইজ, এই যে পেজ। তাহলে আমাদের যখন কাজ করতে হবে আমরা এই হ্যান্ড টুলটা নিলাম, এই হ্যান্ড টুলটা নিয়ে ওপর নিচ করে আমরা এইখান থেকে কাজটা করব। এই যে এইটুকুর মধ্যে করলাম, আবার ওপরে উঠলে এইখানটায় কাজ করব। আবার যদি এই পেজে যেতে হয় তাহলে এখান থেকে সরিয়ে আনবো, চেপে ড্র্যাগ করব, যাকে বলে চেপে ধরে আমি ড্র্যাগ করব, পেজটা সরবে, এই যে সরছে, ঠিক আছে। তো এবার এইটুকুর মধ্যে যখন আবার কাজ করব তখন আবার এখানে সরিয়ে আনবো জাস্ট। এবার কি করব, আমাদের ওপরে যে মেনুগুলো রয়েছে, এই যে ফাইল, এডিট, লেআউট, এগুলো সব মেনু। তার নিচে রয়েছে এইগুলো টুল রয়েছে কিছু, এটা টুল বক্স, এটা হচ্ছে টুল বক্স। এখানে যা যা টুল আছে এই সব কটা টুল দিয়ে আমাদের কাজ করতে হবে। এবার এখানে মানে ডান দিকে যেটা ছিল সেটা হচ্ছে কি কালার, কোথায় পাবো, উইন্ডোজ মেনুতে যাবে, উইন্ডোতে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে শো কালার্স এখানে ক্লিক করব। এই যে কালার চলে আসলো। আবার উইন্ডোতে যাব কী করবো, এবার কন্ট্রোল প্যানেল, শো কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক করব। নিচের দিকে একটা এই যে চলে এসছে, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এখানটায় আমরা যে টুল নেব সেই টুলের পরিপ্রেক্ষিতে কিন্তু অপশানগুলো শো করতে থাকে। তো যাই হোক, এবার আমি প্রথম যে পেজটা নিয়েছিলাম 1 নাম্বার পেজ, সেখানে চলে যাচ্ছি। এখানে চলে যাওয়ার পর
আমি আগের দিন টুকটাক দেখিয়েছিলাম, তাও এই ক্লাসের মধ্যে আমি ওই জিনিসগুলোকে দেখানোর পরে আবার নতুন জিনিস দেখাবো, কারণ এটা আমাদের 1 নম্বর ক্লাস। আগের ডেমো ক্লাসে আমি কিছুটা ডেমো দেখিয়েছিলাম। তো যাই হোক, আমাদের এটাকে বলে অ্যারো টুল বা পিক টুল। এই টুল দিয়ে আমরা কি করতে পারি, কোনো লেখাকে বা কোনো শেপকে আমরা ড্র্যাগ করতে পারি, চেপে ধরে ড্র্যাগ করতে পারি, অথবা এইভাবে চেপে সিলেকশন করতে পারি, মানে এরকম চেপে সিলেকশন করতে পারি। তো সেকেন্ড রয়েছে টেক্সট টুল, মানে যেখানে আমরা লিখতে চাইছি যে টেক্সট টুল দিয়ে আমরা ড্র্যাগ করলে এরিয়া চলে এলো, এখানে আমরা যা খুশি লিখতে পারি, লিখে যাওয়া ইন্টারমিডিয়েট লিখতে পারি, আবার ইন্টারমিডিয়েট লিখতে পারি, এইভাবে লিখতে পারি। আর এই টুলটা দিয়ে, অর্থাৎ অ্যারো টুলটা দিয়ে আমরা এইভাবে চেপে চেপে সরাতে পারি। এই যে ড্র্যাগ করছি, সরে যাচ্ছে লেখাটা। এটা কিন্তু এমএস ওয়ার্ডের মতন না যে যেখানে লিখবো সেখানে আমাকে ডবল ক্লিক করতে হবে, এখানে তা নয়। এখানে আমরা যেখানে লিখতে চাইছি সেখানে ড্র্যাগ করলেই হয়ে যাবে। বাইরেও আমরা লিখতে পারি, এরম জায়গাও লিখতে পারি। লিখে যখন প্রিন্টিং বা ফাইনাল আউটপুট দেবো তখন আমরা এইভাবে সরিয়ে আনবো পেজের মধ্যে, তা না হলেও সেই লেখাটা কিন্তু প্রিন্টিংয়ের মধ্যে আসবে না। তো যাই হোক, আমি এখানে লিখে এবার ডিলিট করে দিলাম, লেখাটা ডিলিট হয়ে গেল। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। নেক্সট যেটা বলেছি, এই দুটো এখন ছাড়ছি। লাইন টুল, মানে এরকম স্ট্রেট লাইন টানতে পারি। যদি স্ট্রেট টানতে হয় তাহলে কী করবো, শিফট চেপে ধরে স্ট্রেট টানবো, সোজা লাইন আসবে। শিফট চেপে স্ট্রেট, সোজা লাইন আসবে। এই যে সোজা লাইন। এবার পাশে একটা লাইন টুল আছে, এটা দিয়েও আমরা সোজা লাইন টানতে পারি। এই সোজা লাইন, এরকম চাপলে সোজা লাইন। এটা কিন্তু শিফট ছাড়া, পাশেরটা কী হয়, শিফট ছাড়া হয়। আর এই বাঁদিকে যে লম্বা লাইনটা, এটাকে আমরা শিফট ছাড়া টানলে ব্যাকা আসে, আর শিফট চেপে ধরে টানলে সোজাসুজি লাইন আসে। তো যাই হোক, এবার কী করছি, ডিলিট করছি, মানে কি প্রত্যেকটা দেখুন সিলেক্ট হয়ে গেল একসাথে। কীভাবে হলো, কন্ট্রোল এ প্রেস করতে হবে। এগুলো শর্টকাট, যারা একেবারে কিছুই তেমন জানেন না তারা এগুলোকে লিখে রাখতে হবে, আর যারা টুকটাক শর্টকাট জানেন তাদের আর কিছু লেখার প্রয়োজন নেই। কন্ট্রোল এ মারলে এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। করে এবার ডিলিট প্রেস করলে সব কটা একবারে ডিলিট হয়ে গেল। এবার নেক্সট রয়েছে কি, রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল, এই যে আমরা টানছি রেক্ট্যাঙ্গেল, আমরা এইভাবে টানলে যেমন খুশি রেক্ট্যাঙ্গেল টানতে পারছি, কিন্তু শিফট চেপে টানলে আমরা যেটুকু চাইবো বা যতটা আমরা টানবো সেই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। এটাই মেন কথা, শিফট চেপে টানলে। আর শিফট ছাড়া টানলে যেমন খুশি আমরা রেক্ট্যাঙ্গেল টানতে পারবো। তারপর সে এই টুলগুলো দরকার নেই। রেক্ট্যাঙ্গেলের পাশে এটা হচ্ছে ফ্রেম রেক্ট্যাঙ্গেল টুল, এটার আমার প্রয়োজন নেই, এখন প্রয়োজন নেই, এবং ভবিষ্যতেও খুব একটা এটার প্রয়োজন হবে না যদি আমরা ফ্রেমের কাজ করতে চাই। ফটোশপে কেউ ফ্রেমের কাজ করে না, সো এটা নিয়ে আমাদের খুব একটা ভাবার প্রয়োজন নেই। তো তারপরে রয়েছে কি, বৃত্ত অথবা সার্কেল। এই যে সার্কেল টানছি, তো এই যে নিচের দিকে একটা সার্কেল টানছি, এটা কি করছি, আমি যদি শিফট চেপে না টানি তাহলে এরকম ইচ্ছা মতন আমি ডিম্বাকৃত দিতে পারি, যেমন খুশি লম্বাটা ডিম্বাকৃত দিতে পারি, যেমন খুশি দিতে পারি। আর যদি শিফট চেপে টানি তাহলে গোল হবে, এই যে গোল হবে। এবার অনেকের হতে পারে যে প্রথম দিকে একটু সমস্যা হবে, তখন মাউসটা আস্তে আস্তে চেক করবে, মানে প্র্যাকটিসটা করবেন। প্রথম দিকে হয়তো মাউসটা হাতে সেট হতে সময় লাগবে। আমি দীর্ঘদিন ধরে করে আসছি বলে এত হুটোপাটা করে ফেলছি, কিন্তু আপনাদের একটু সময় লাগতে পারে। তার জন্য কোনো সমস্যার ব্যাপার নেই, ধীরে ধীরে ট্রাই করবেন, সময় নিয়ে ট্রাই করবেন, আস্তে আস্তে ট্রাই করবেন, ঠিক হবে। প্রত্যেকের হবে। ছোটো ছোটো বাচ্চারা পারছে, আপনারা কেন পারবেন? আপনারা তো সিরিয়াস, অবশ্যই পারবেন। কিছু করতে গেলে, কিছু শিখতে গেলে একটু প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস না করে বা পড়াশোনা না করে কোনোদিন যেমন পাস করা যায় না, তেমন প্র্যাকটিস না করে কিন্তু কাজ করা যাবে না। দীর্ঘ প্র্যাকটিসের ফলেই একটা জায়গায় প্রত্যেকে পৌঁছতে পারে, তা না হলে কিন্তু পারবে না। তো অধৈর্য হলে হবে না। কাজ যখন শিখছেন, কাজ শেখার জন্য যখন অ্যাডমিশনটা নিয়েছেন, ফালতু পয়সাটা জলে দেবেন না। চেষ্টাটা করুন, আশা করি নিশ্চয়ই পারবেন। সবাই পারছে, আপনি কেন পারবেন না? এত বড় বড় ডিজাইনার তারা পারছে, তারা তো দীর্ঘ প্র্যাকটিস করেছে। একদিন দুদিনে কেউ ডিজাইনার হয়ে যায় না। যে কোনো জিনিস একদিন দুদিনে হয় না, তাদেরকে প্র্যাকটিসের পর প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় তারা নিজেকে নিয়ে যায়। যাই হোক, কন্ট্রোল এ প্রেস করলাম, আবার আমি এটা ডিলিট করে দিলাম। এবার কী করবো, পলিগন শেপ টুল আছে, পলিগন শেপ টুল, এটা নিয়ে আমি ড্র্যাগ করছি। এই যে বড় করে ড্র্যাগ করলাম। আবার যদি আমি চাই নিজের ইচ্ছা মতন আমি বসাতে পারি। আবার আমি শিফট চেপে যদি টানি তাহলে নিজে এইরকম প্রত্যেকটা সাইড সেম হবে। তো এই হচ্ছে পলিগন শেপ টুল। এবার পলিগন শেপ টুলের মধ্যে অনেক কাজ আছে, আমি আগের দিন টুকটাক দেখিয়েছিলাম, আজকেও দেখাবো। এবার এটা হচ্ছে হ্যান্ড টুল, মানে ওপর নিচ করা যায়, একটু আগেও দেখালাম। তারপরে হচ্ছে জুম টুল। জুম মানে কি, ক্লিক করলে বড় হচ্ছে, আর কন্ট্রোল চেপে ক্লিক করলে ছোট হচ্ছে, যত ইচ্ছা ছোট করা যায়। এই যে ছোট। এবার একটা জিনিস ফলো করুন, দুই সাইডে হলুদ রঙের একটা এরিয়া চলে এসছে। আমরা কিন্তু এখানটায় কোনো কাজ করতে পারবো না। আমাদের যা কাজ করতে হবে এই বিরাট বড় সাদা এলাকাটার মধ্যে করতে হবে। এত বড় এলাকা দিয়েছে, এখানে যদি কাজ না করতে পারি তাহলে আমাদের করে লাভ নেই। এখানে অনেক বড় এলাকা আছে যে আমরা এই বাইরে ডিজাইন করেও এই পেজের ভেতরে রেখে প্রিন্টিং হাউসে পাঠাতে পারি, মানে প্রিন্টার যারা করে তাদের কাছে দিয়ে দিতে পারি। তো যাই হোক, এটাকে আমরা জুম করেই রাখবো। আমরা কাজ করার সময় নিজেদের
সুবিধা মতো নিজেদের যেভাবে কমফোর্টেবল হচ্ছে সেইভাবে রেখে আমরা কাজটা করব মেনলি। তো আমি মোটামুটি এই পজিশনে রাখলাম, রেখে এটাকে এবার ডিলিট করি। এই সব কটাকে একটু কন্ট্রোল এ প্রেস করি, 1 মিনিট, কন্ট্রোল এ প্রেস করে বা আমি শিফট সিলেক্ট করে ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে পলিগন শেপ টুল একটা টানলাম, টেনে আমি কি দেখিয়েছিলাম আগের দিন ডেমো ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা এই অ্যারোগুলোকে কীভাবে বাড়াতে পারি বা প্রত্যেকটা পয়েন্টকে আমরা কীভাবে বাড়াতে পারবো। তো প্রত্যেকটা পয়েন্টকে বাড়ানোর জন্য আমরা মেনুতে যাব। আমি আগের দিন কী করেছিলাম, এই অ্যারোর যে এই পলিগন যে শেপ টুলটা রয়েছে তার মধ্যে ডবল ক্লিক করেছিলাম, করে এখান থেকে আমরা কিন্তু এরমভাবে বাড়িয়েছিলাম। কিন্তু আজকে আমি মেনুর ভেতরে ঢুকবো, মেনুর ভেতরে ঢুকে দেখাবো যে কোথা থেকে পাবো এই অপশানটা। তো চলে যাব পিক টুলটা নিয়ে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর বা পয়েন্টার টুল যাই বলুন, অ্যারো টুল বললেও হবে, সেটা আপনাদের খুশি, যেমন যেটা বললে আর কি শান্তি পান সেভাবে করবেন। তো যাই হোক, চলে যাবেন হচ্ছে এলিমেন্ট টুল। এলিমেন্টে গিয়ে এখানে আপনার পলিগন স্টাইল অপশান আছে। এখান থেকে দেখুন এই একই অপশান আমরা পাবো, এর উপরে ডবল ক্লিক করলে যা পাবো এখানে আমরা ওই সিস্টেমের মধ্যে মেনু থেকেও আমরা একই অপশান পাবো। তা কী করছি, নাম্বার অফ সাইডটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, ম্যানুয়ালি এরকম করে ক্লিক করে বাড়াতে পারি, আমি 20 করে দিলাম। আর হচ্ছে স্টারের সংখ্যা যেটা আছে সেটা আমি মোটামুটি 15টা রাখলাম, 20টা করলাম, এটা 20 করলাম, করে ওকে, তৈরি হয়ে গেল একটা। এবার ম্যানুয়ালি এর ভেতরে যদি আমরা রং দিতে চাই তাহলে আগের দিন আমি দেখিয়েছিলাম, আবারও বলে দিচ্ছি, এখানে যে দাগ রয়েছে এই দাগ রাখা অবস্থায় বা দাগে ক্লিক থাকা অবস্থায় যদি আমরা রঙের ওপরে ক্লিক করি বা রেড দিই তাহলে দাগটা রং হচ্ছে। যদি আমরা এই ক্রস দেওয়ার রয়েছে, ক্রস দেওয়া অবস্থায় যদি আমরা রঙের ওপরে ক্লিক দিই তাহলে দাগ প্লাস আপনার না, যদি আমরা এই ক্রস দেওয়ার ছিল যে মাঝখানে অপশানটা তার মধ্যে ক্লিক করে কী হবে, দাগ হবে না কিন্তু ভেতরটা রং হবে। আর এখানে যে লাস্ট অপশানটা এখানে ক্লিক করলে প্রত্যেকটা এলাকা মানে দাগ প্লাস মানে স্ট্রোক প্লাস ভেতরের অংশটা পুরোটাই একসাথে একই কালারের হয়ে যাবে। এটা আপনারা দিয়ে যখন প্র্যাকটিক্যালি করবেন নিজেরাই আস্তে আস্তে বুঝতে পারবেন। তো যদি তাও বুঝতে না পারেন বলবেন, আমি আরও একবার দেখিয়ে দেবো পরের ক্লাসে। তো এখানটায় আমরা একটা কালার দিলাম, দেওয়ার পর কী করব, আরও একটা সেম শেপ আরও একটা আমি ক্রিয়েট করব। কীভাবে করব, কন্ট্রোল সি প্রেস করবো বা কন্ট্রোল ভি প্রেস করব, করে এখানে একটা দুটো সেম হয়ে গেল। তো এইটার কালারটা ধরুন বা এইটার কালারটা আমি কালো করে দিচ্ছি, কালো টাইপের ব্ল্যাক করে দিলাম, পুরো ব্ল্যাক হয়ে গেল। এবার এটাকে ধরে আমি ঠিক এর পাশাপাশি একটা সেটিং করব, একটা যাতে সুন্দর লাগে এমন একটা জায়গায় বসাবো। আমরা কিবোর্ড থেকে অ্যারো টুল দিয়ে ওপর নিচ করতে পারি, অ্যারো টুল আছে 4টে, ওই টুলগুলো দিয়ে ওপর নিচ করতে পারি। আমরা এইভাবে নিচের দিকে নামাবো, দেখুন একটা সুন্দর শেপের আকার নিচ্ছে, একটা শ্যাডো টাইপের একটা আকার নিল। এই নেওয়ার পর কী করবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করব, কন্ট্রোল জি প্রেস করলে কী হবে, দুটো একসাথে, এই দেখুন দুটো একসাথে হয়ে গেছে। এবার আমরা যেখানেই সরাই এই দুটো একসাথেই সরবে, আলাদা আলাদা কিন্তু সরবে না, দুটো একসাথে সরলো। এবার এখান থেকে টি টুল বা টেক্সট টুল রয়েছে, নিয়ে আমি কী করছি, এখানটা আমি লিখছি, ধরুন আমাদের সেন্টারের যে নাম রয়েছে সেটা আমি লিখছি, আচ্ছা নেতাজি সুভাষটা লিখলাম, এন্টার মেরে কম্পিউটার লিখছি যাতে একসাথে ধরে যায়। কম্পিউটারটা লিখলাম, লিখে আমি সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, চেপে ধরে স্ক্রল, আমাদের যে টেক্সট টুল রয়েছে এটা দিয়ে কী করছি, এরকম চেপে ধরে ড্র্যাগ করছি, সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার এই যে টেক্সট টুলটা রয়েছে এই টেক্সট টুলের পরিপ্রেক্ষিতে নিচের দিকে কন্ট্রোল প্যানেলের মধ্যে দেখতে পাবেন যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো রয়েছে। এই বোল্টে ক্লিক করছি, যে বোল্ট হয়ে যাচ্ছে, আন্ডারলাইনে আইতে ক্লিক করছি, ইটালিক, অর্থাৎ লেখাটা দেখুন কারণ স্টাইল বা একটু বেঁকে গেছে, এটাকে ইটালিক বলা হয়। তো সিলেক্ট করছি, সিলেক্ট করে আবার যদি আমি ইউতে ক্লিক করি দেখুন প্রত্যেকটা তলাতে একটা আন্ডারলাইন গেছে। তো আমি চাইলে এই ডিজাইনটা দিতে পারি। এছাড়াও আমরা যদি মনে করি এই যে ডিজাইনের যে লেখাটা বা ফন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে এই যে টাইমস নিউ রোমান এটা বাই ডিফল্ট একটা ফন্ট নেম। তো ফন্ট নেমটা যদি আমরা চেঞ্জ করতে চাই এখানে অ্যারো অপশান রয়েছে, এই অ্যারোতে ক্লিক করবেন, এখানে প্রচুর ফন্ট আছে, প্রচুর ফন্ট। এই ফন্ট ডাউনলোড করা যায়, আমি দেখিয়ে দেবো, গুগল থেকে ফন্ট ডাউনলোড করা যায়। যখন আমরা করেল ড্র কাজ করব তখন আমরা ফন্ট ডাউনলোড করব। তো এখানে আমরা স্ক্রল করছি, একটু স্ক্রল করে মোটামুটি যেটা ভালো লাগছে সেই অনুযায়ী বা জানি আমরা যে মোটামুটি এগুলো জানতে হবে আপনাদেরকে, আস্তে আস্তে জানবেন। তো আমি টাইমস নিউ রোমান ছাড়া অন্য কোনো ফন্ট আমি একটা দিয়ে দেখছি। এই দেখুন এই একটা ফন্ট দেখুন, এটা ফন্ট একটা সুন্দর ফন্ট। এবার সিলেক্ট করে আমি আন্ডারলাইনটা সরিয়ে দিই,
আন্ডারলাইনটা সরিয়ে দিলাম। এবার দেখুন এই যে এটা বেশ ভালো লাগছে, নেতাজি সুভাষ কম্পিউটার বলে লেখা রয়েছে। এবার দেখুন আমি যখন এটাকে একটু বড় করছি, এই বড় করলাম, তাহলে কি হলো, সুভাষটা নিচে নেমে গেছিলো, এটা ওপরে উঠে গেল মিডিলে। এবার কী করছি, আমি মিডিলে করতে চাইছি দুটোকে, তো সিলেক্ট করব, সিলেক্ট করলাম, করে দেখুন কিউ অপশান আছে, টি এর পাশে নিচের দিকে কিউ আছে, এখানে ক্লিক করে এই যে মিডিল, এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা, যেমন এটা দিয়ে মিডিল করা যায়, এটা দিয়ে লেফটে যায়, এটা দিয়ে রাইটে যায়, এটা দিয়ে জাস্টিফাই, অর্থাৎ সব কটা সাইড একদম সেম করে দেয়। দেখুন কম্পিউটারটা কেমন গ্যাপ গ্যাপ হয়ে গেল, একটা সুন্দর লাগছে। এটাও এইগুলো করে দেখবো আস্তে আস্তে। তো আমি আপাতত মিডিল রাখবো, মিডিলে রেখে কী করবো, সাইজটা বাড়াবো। সাইজ কীভাবে বাড়াবো, টি অপশান রয়েছে, টিতে যাব, গিয়ে যে 12 লেখা রয়েছে ওপরের দিকে, নিচের দিকে দেখবেন এই 12 লেখা রয়েছে, এখানে দেখুন 30, 36 যা খুশি করতে পারি। 36 করলে বেশি হয়ে যাচ্ছে, আমরা ম্যানুয়ালিও টাইপ করতে পারি। তো আমি এখানে মোটামুটি 14 রাখলাম, রেখে এটাকে ধরে আমি এই বরাবর বসালাম, এই যে এই বরাবর বসালাম। দেখুন বেশ ফুটেছে, মোটামুটি তো ফুটেছে। তো চাইলে আমি আর একটু যদি ছোট করি তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। তো দেখি আগে একটু সরিয়ে একটু ছোট করে দেবো, একটু ছোট করে দেবো, সিলেক্ট করব, এটা 14 আছে, আমার দরকার 13, কী করব, ম্যানুয়ালি মুছে দেবো, মুছে 13 লিখে এন্টার প্রেস করে দেবো, তাহলে একদম খাপে খাপ একদম জায়গা মতন পরিষ্কার ঢুকে গেছে। এবার কী করবো, এটা সিলেক্ট করব, পিক টুল দিয়ে সিলেক্ট, কন্ট্রোল জি। এবার আমি যদি সরাতে চাই এটা পুরোটা একসাথে সরাতে পারবো। একটা সুন্দর ডিজাইন তৈরি করতে পারলাম, কালারের সাথে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারলাম। এবার কি করব, এটাকে আমি আপাতত রাখলাম এই জায়গায়। এবার টুলের কিছু ছোটো ছোটো কাজ আমরা দেখে আসি। টুলের কিছু ছোটো ছোটো কাজ, যেমন টেক্সট টুলটা নিলাম, টেক্সট টুলটা নিয়ে ধরুন আমি এখানটায় লিখছি নেতাজি সুভাষ কম্পিউটার ইন রানাঘাট লিখে ফুল স্টপ দিলাম, এটা আমাদের অ্যাড্রেস। তো এবার এটাকে কী করছি, কন্ট্রোল সি, আবার পাশে রেখে কন্ট্রোল ভি, আবার কন্ট্রোল ভি, আবার ধরুন কন্ট্রোল ভি, আবার কন্ট্রোল ভি, এইভাবে পরপর আমি লিখছি জাস্ট। মোটামুটি কিছুটা লিখি, তারপর আমি দেখাচ্ছি। মোটামুটি এতটা আমি লিখলাম, লেখার পর দেখুন ভালো করে আমি একটু জুম করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এইরকম জুম করে রাখি তাহলে বুঝতে পারবেন। তো এই জায়গায় রাখলাম, এটা একটু তুলে দিই, উপরে তুলে দিলাম, আশা করি দেখতে পাচ্ছেন। তো এবার দেখুন ভালো করে, এই যে দুটো লাইনের মধ্যে গ্যাপ, দুটো লাইনের মধ্যে যে গ্যাপ আছে, এই যে দুটো গ্যাপ আছে, এই গ্যাপটাকে যদি আমরা কমাতে চাই বা বাড়াতে চাই, তাহলে কি করব, আমরা টেক্সট টুলটা নেব, নিয়ে সিলেকশান করব, পুরো এলাকাটাকে সিলেকশান করব। করার পর দেখুন, যখন আমরা এই যে সাইজ বাড়াচ্ছিলাম, নিচে 12 সাইজে আমরা লিখেছি, এটাকে আমরা যদি চাই 18 করব, এখন আমরা বড় করতে পারি। যদি আমরা চাই এটাকে ছোট করব, তাহলে একটু ছোট করে 14 করে দিতে পারি, এইভাবে ছোট হয়ে গেল। এবার এই সিলেকশান কিন্তু করা আছে, কালো অংশ মানে সিলেকশান করা আছে, ঠিক তার নিচে দেখুন 16.8 রয়েছে, এটাকে আমি যদি ছোট করি, দেখুন একটু ক্লোজ হলো। আমি যদি আর একটু ক্লোজ করি, তাহলে দেখুন 13 রয়েছে, এটা আরও একটু ক্লোজ হলো, মানে কি হচ্ছে, এখানে যে দুটো লাইনের মধ্যে গ্যাপ ছিল, এই ডিস্টেন্সটা কিন্তু কমলো। এবার কোশ্চেন হতে পারে যে কেন আমরা কমাবো, ফালতু ফালতু কেন আমি এই সমস্ত করতে যাবো, তার কারণ আছে। তার কারণ অনেক সময় অনেক ডিজাইন কি হয়, আমাদের পেজের মধ্যে ধরাতে হবে, একটা নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট জায়গার মধ্যে ধরাতে হবে, তা না হলে আমাদের প্রিন্টিংয়ে আসবে না বা বেরিয়ে যাচ্ছে প্রিন্ট থেকে। তার জন্য আমরা এই যে লিডিং কমা, এটাকে লিডিং কমানো বলে, লিডিংটা যদি আমরা কমিয়ে দিই, তাহলে আমাদের পেজের মধ্যে কী হবে, এটে যাবে, একদম সাইজ মতো জায়গা মতন এটে যাবে। তাই জন্য এটাকে লিডিংটাকে আমরা কমাই। তো আবার যদি বাড়াতে চাই, তাহলে ধরুন সিলেক্ট করলাম, আচ্ছা সিলেক্ট করে এটাকে আমি কপি করে আমি ধরুন নিচের দিকে আর একবার পেস্ট করি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি পরপর দুটো একই লেখা লিখলাম, লেখার পর এবার সিলেক্ট করি, আর একবার সিলেক্ট করি, ওপরের সাইজটা দেখতে পাচ্ছেন, এবার নিচেরটা সিলেক্ট করি, সিলেক্ট করে আর একটু এটাকে একটু ধরুন 21 করে দিলাম। এবার দেখুন, আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটার ডিস্টেন্স কতটা। এই যে ওপরের যে প্যারাটা রয়েছে, এই প্যারাটার ডিস্টেন্সটা দেখুন দুটো লাইনের মধ্যে, আর নিচের প্যারাটার মধ্যে ডিস্টেন্সটা দেখুন দুটো লাইনের মধ্যে, বেশ খানিকটা ডিস্টেন্স বেশি। তো যদি আমাদের এরকম বাড়াতে কমাতে হয়,
তাহলে আমরা কিন্তু এই নিচে সাইজের যে অপশানটা তার নিচে যে অপশানটা রয়েছে এখান থেকে আমরা সাইজগুলোকে বা লেখাগুলোকে ছোট বড় বা ডিস্টেন্স করতে পারবো, দুটো লাইনের মধ্যে গ্যাপ আমরা বাড়াতে পারবো। যারা কম বেশি এমএস ওয়ার্ডে কাজ জানেন তারা এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারছেন যে কী জন্য আমি এগুলো শেখাচ্ছি। যাই হোক, এবার আমরা যদি চলে যাই, একটু স্ক্রল করে নিচের দিকে যাই, আর একটু নিচের দিকে যাই। এবার আমরা যদি মনে করি এখানটায় ধরুন এক্স লিখলাম আর স্কোয়ার লিখলাম, মানে কি 2 লিখলাম, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু দিয়ে ধরুন 2ab, এমনি নর্মাল লিখছি, জাস্ট 2ab লিখলাম। এবার ফর্মুলা হতে পারে। তো এবার আমি সিলেক্ট করলাম, করে এটাকে আরেকটু বড় সাইজ করে দিই। একটু বড় সাইজ করলে হবে না, এটাকে এইভাবে টেনে এরিয়াটা বড় নিতে হবে। এই যে একদম প্রপার এরিয়া নিলাম। একটু বড় করলে মানে এই কোণাটা ধরে যদি আপনি টানেন তাহলে এরিয়া কিন্তু বড় ছোটো করা যায়, যদি এরম বড় করি তাও হয়, কিন্তু এখানে এক্সট্রা জায়গা রয়ে যায় তখন আবার। তো যতটুকু দরকার ততটুকু আমরা রাখলাম। আমি করতে চাইছি কি এক্স স্কোয়ার, তো এক্স লিখে আমি 2টাকে সিলেক্ট করলাম, করে নিচের দিকে দেখুন এস আছে, মানে যেখানে বোল্ট আছে সেই লাইনে এস আছে, তার নিচে আবার দুটো অ্যারো আছে। তো আমি যদি এসের এই ওপরের অ্যারোটা দিই, মানে অ্যারোর নিচের দিকে মুখ দেওয়া অ্যারোটা দিই এসটা, তাহলে কি হচ্ছে 2টা নিচের দিকে নেমে যাচ্ছে। আবার যদি আমি ওপরের দিকে দিই তাহলে দেখুন ওপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তো আমি যদি এই 2টাকে আবার এটা নিই তাহলে দেখুন নিচের দিকে নেমে যাচ্ছে, তাহলে বি এর পাশে 2টা কি নিচের দিকে নেমে যাচ্ছে। এইভাবে আমরা কোনো গণিতের যদি আমরা কোনো কোশ্চেন বানানোর অর্ডার পাই, সেটা ইংলিশ হতে পারে বাংলা হতে পারে, যাই হোক, তো আমরা এইভাবে কিন্তু এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার বা কিউব, যদি আমরা কিউব দিতে চাই তাহলে কি হবে, এই 2টা কী করতে হবে, আমাদের 3 করে দিতে হবে। ফাংশন একই, আর কিছু আলাদা কিছু নয়, এক্স কিউব হয়ে যাবে, আর কিছুই নয়, জাস্ট। এবার আমরা কিন্তু এইভাবে কোনো এক্স স্কোয়ার বা বি স্কোয়ার এইভাবে কিন্তু ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার যেটা করব, এগুলো থাকুক, এখান থেকে চলে যাচ্ছি আমরা এবার কালারের দিকে। কালারের দিকে যদি আমরা যাই তাহলে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি লেখাটাকে রং করতে চাই তাহলে জাস্ট এই যে কালার অপশান রয়েছে কালারের মধ্যে ক্লিক করবেন, লেখাটা রং হয়ে যাবে। এবার যদি আমরা এই লেখাটাকে ধরুন কোনো একটা শেপের ভেতরে বসাবো, তাহলে কি করব, একটা রেক্ট্যাঙ্গেল এই শেপ টাইপের দিলাম, দেওয়ার পর এই যে অ্যারো টুল দিয়ে এটাকে ধরে আমি এর মধ্যে বসালাম। এবার ধরুন আমি বলতে চাইছি যে এটাকে একটু ভেতরের দিকেই আমার রাখতে হবে। এটাকে যদি আমি এটাকে ভেতরের দিকেই রাখি তাহলে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে একটা জিনিস ভালো করে দেখবেন, এখানটায় দেখুন এই যে ভেরি লুজ, যদি আমরা ভেরি লুজ করি তাহলে কি হলো, একটু বড় হয়ে গেল। আর যদি আমি এখান থেকে ভেরি লুজ না করে নর্মাল করি তাহলে কি হচ্ছে, একটু চেপে যাচ্ছে। আর যদি আবার একটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে যদি আমরা এটাকে টাইট করি, টাইট দেখুন ভালো করে, এইটাকে একটু সরিয়ে দেব, এই দেখুন হালকা একটু ব্যাক অ্যারো দিয়ে সরিয়ে আনবো, সরিয়ে এনে যদি আরও একটু ছোট করি, সিলেক্ট করি, করে টাইটের থেকে ভেরি টাইট করি। তো ভেরি টাইট করলে কী হবে, এটাকে একটু সরিয়ে আনবো, আবার এটাকে ঢুকিয়ে দেবো ভেতরে। দেখুন আশা করি ফিট হয়ে গেছে, একদম পারফেক্ট, হালকা উপরের দিকে চলে যাবে, এই যে একদম পারফেক্ট। দরকার হলে আরেকটু সরিয়ে আনবো, একটু এদিকে সরিয়ে দেবো, সরিয়ে আনলাম, একদম পারফেক্ট। এবার আমি চাইছি দাগটাকেও এই কালারটা করে দেবো। দাগটাকে কী করে কালার করবো, এখানে দেখুন এই যে অ্যারো রয়েছে, এই দাগ রয়েছে, অ্যারো থেকে এই দাগটা থেকে ক্লিক করে এই যে সাইন রয়েছে, সাইন কালার করে দিলাম, তাহলে হয়ে গেল। লেখাটাও একটা একদম দাগের মধ্যে বা একটা বক্সের ভেতরে আমি কিন্তু ঢুকিয়ে দিলাম। তো এইবার এই যে বাইরের দিকে যে এলাকা দেখতে পাচ্ছেন এই এরিয়াটাকে এইভাবে ধরে ছোট করে দেবেন, তা না হলে প্রিন্টিংয়ের সময় ওগুলো আবার হেজি আসে, ভালো করে বুঝবেন। ওই বাইরের এক্সট্রা এরিয়াগুলো ওগুলোকে কিন্তু ছোট করে দেবেন, তা নাহলে কিন্তু প্রিন্টিংয়ের সময় সমস্যা হবে। যখন প্রিন্টিং হাউসে কোথাও প্রিন্ট করতে দেবেন তাহলে সমস্যা হবে, এগুলো মনে রাখবেন, ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এগুলো মনে রাখবেন, জাস্ট, আর কিছুই নয়। তো যাই হোক, তাহলে এখানটায় লেখাটা বুঝলাম টাইট করে কিভাবে, আর এখানটায় আমি কিন্তু একটা শেপের ভেতরে কাজ করে দেখালাম। তো আশা করি বুঝতে পেরেছেন যেটুকু আজকে এখানে দেখালাম। এবার আমি কি করব, একটু কন্ট্রোল দিয়ে এটাকে একটু ছোট করে নিই, দূরে পাঠিয়ে নিলাম,
দূরে পাঠিয়ে নিয়ে এবার এটাকে আমি রাখলাম এখানটায়, রেখে কন্ট্রোল এ মেরে বা আমি এটাকে পুরোটা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম, পুরোটা ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দিয়ে এইবার চলে যাব কোথায়, আমি একটা পিকচার আনবো। পিকচার কোথা থেকে আনবো সেটা ভালো করে এবার দেখুন। পিকচার আনার জন্য ফাইলের মধ্যে ক্লিক করে প্লেস অপশান আছে, প্লেসে যাবেন। প্লেসে যাওয়ার পর আপনার যে ফাইলে পিকচার রাখা আছে, একটা নির্দিষ্ট ফাইল বা ফোল্ডারে অবশ্যই রাখা থাকবে পিকচার, তো সেখানে যাবেন। এবার পিকচারটা আমি কি করব, স্ক্রল করে আমার কাছে পিকচার রয়েছে, ধরুন এই যে এখানে দেখুন অ্যারো রয়েছে, এখান থেকে একটা টুল রয়েছে, অনেকগুলো টুল রয়েছে, ফাইল ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারের মধ্যে আমি লোকাল ডিস্ক সি এর মধ্যে যাচ্ছি, আমার কাছে ডিটিবি প্রজেক্ট বলে কিছু প্রজেক্ট রেডি আছে, তো আমি এর মধ্যে যাচ্ছি। গিয়ে এখান থেকে আমি এক ধরনের যে কোনো পিকচার, ধরুন যে কোনো পিকচার, ধরুন এই যে ইউটিউব লেখা রয়েছে, এটা একটা পিকচার, অথবা এই যে এই ছেলেটা কম্পিউটার নিয়ে বসে আছে, এটা একটা পিকচার। এই পিকচারটা নিয়ে ওপেনে ক্লিক করছি, ওপেন করলাম, ধরে এই যে ড্র্যাগ করলাম, পিকচারটা কিন্তু চলে আসলো, এই যে পিকচার চলে আসলো। এবার আপনার কোশ্চেন হচ্ছে এত হেজি কেন আসলো? প্রথম টাইম যখন আপনি কোনো পিকচারকে ইনপুট করবেন তখন কিন্তু পেজ মেকারে হেজি আসবে। তো হেজিটাকে ঠিক করা যায়, কীভাবে করব? প্রথমে যখন ইনপুট করে ড্র্যাগ করে যখন আমরা ইনপুট করব, তখন আমরা এটাকে রাখবো একটা জায়গায়, রেখে সিলেকশান করব। সিলেকশান করা অবস্থায় চলে যাব আবার কোথায়, ফাইলে গিয়ে প্রেফারেন্স থেকে কোথায় যাব, জেনারেলে ক্লিক করলে আমরা এখান থেকে একটা অপশান পাবো হাই রেজুলেশন। এর মধ্যে ক্লিক করে আমরা কি করব, ওকে করব। যখন দেখুন এবার আর হেজি আছে? আশা করি হেজি নেই, দেখতে পাচ্ছেন এই যে একদম ক্লিয়ার। যতটুকু কোয়ালিটি মানে ফটোটার ততটাই কিন্তু ভালো বোঝা যাচ্ছে, এর থেকে ভালো হবে না, কারণ কোয়ালিটিটাই এরকম। এবার আমরা এটাকে ধরুন একটু ছোট করে এটাকে আমি ক্রপ করতে চাইছি, মানে কেটে কিছুটা অঞ্চল বাদ দিতে চাইছি। কোথায় যাব, ক্রপ টুল, এখানে দেখুন টেক্সট টুলের নিচে আছে ক্রপ টুল, নিলাম। ক্রপ টুল নিয়ে আমি এটাকে আগে ক্লিক করলাম, ছবিটার ওপরে আগে ক্লিক করলাম, ক্লিক করে একটা সাইড থেকে ধরে দেখুন এই যে কাটছি, চেপে ধরে জাস্ট যেটুকু আমার প্রয়োজন, ধরুন আমার এইটুকুই প্রয়োজন, এইটুকুই রাখলাম, রেখে ছেড়ে দিলাম। দেখুন ছবিটা কি হলো, এই সাইডের যে অঞ্চলটা ছিল ওটা কিন্তু কেটে গেছে। এবার আমি চাইছি আরেকটু কাটবো পেছন দিক থেকে, তাহলে কি করব, আবার ক্রপ টুল নিয়ে এই কোণা থেকে হালকা একটু কেটে দিলাম, আর ওপর থেকে একটু কেটে দিলাম যাতে ছোট হয়ে যায়, মোটামুটি একটা সাইজ রেখে এই অবস্থায় রেখে ছেড়ে দিলাম। এই যে ছবিটা হয়ে গেল। এবার আমি কি করব, একটা ধরুন একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে এই ছবির একটা কোণা থেকে ধরে এরম ড্র্যাগ করে দিলাম, ড্র্যাগ করে এই একটা পজিশানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। এবার কি করব, ওই রেক্ট্যাঙ্গেল যে শেপটা আছে, ওই রেক্ট্যাঙ্গেল শেপটা একটু মোটা করে দেবো, একটা ফ্রেমের মতো মনে হবে, শেপটা একটু মোটা করে দেবো। এই যে এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে কোথায় স্ট্রোক অপশান আছে, এখান থেকে মোটা একটু 6pt করে দিলাম, ব্যাস ওকে। এবার একটা কি হলো, একটা শেপের ভেতরে আমি ছবিটাকে বসিয়ে দিলাম। এবার কি করব, আমি যদি চাই এটাকে গ্রুপ করব, সিলেক্ট করব, কন্ট্রোল জি প্রেস করব, করে এটাকে আমি এই যে বড় করতে পারি, এই যে ছোট করতে পারি, যেমন খুশি আমি কিন্তু বসাতে পারি। এরকম করবেন না, তাহলে বাজে লাগবে। একটা নির্দিষ্ট এরিয়া রেখে, একটা নির্দিষ্ট জায়গা রেখে এই করে বসালাম, ধরুন এই জায়গায় বসিয়ে দিলাম। তাহলে আমার যে জায়গায় কোনো ছবি বসাতে হবে পেজ মেকারের কাজের সময়, তখন কিন্তু আমরা এইভাবে ছবি ইনপুট করতে পারি, সেটা কালার ছবি হোক কি সাদা কালো ছবি হোক। যদি কালার ছবিও হয় তবুও কিন্তু প্রিন্টিংয়ের সময় সাদা কালোই হবে, প্রিন্টিংটা কিন্তু সাদা কালোই হবে। তার কারণ কি, প্রিন্টিংটা সাদা কালোই বেরোয় আমাদের পেজ মেকারে যখন কাজ করব। আমরা যখন কাজ করব পেজ মেকারে, প্রতিটা কাজ কিন্তু সাদা কালোই করব, ডিজাইনগুলো সাদা কালোই হবে। যখন প্রিন্টিংয়ে নিয়ে যাব তখন আমাদের সেই যে প্রিন্ট করবে তিনি কিন্তু কালার ইনপুট করবে। এবার পেজ মেকারে এমন ডিজাইনই হয় যেখানে 2 থেকে 3 রকমের কালার হয়, তার বেশি কালার দেওয়া হয় না। ধরুন লাল হলুদ হলো, কারণ লাল হলুদটা বেশি ফোটে, অনেক সময় অনেক হ্যান্ডবিল দেখেছেন হলুদ রঙের, তো সেক্ষেত্রে কি হলুদ আর কালো দিয়ে লেখা থাকে, ফলো করবেন হলুদ আর কালো। অনেক সময় কী হয়, হলুদ আর লাল, অথবা কী হয় সবুজ আর কালো, এরকম 2 রকমের কালার দিয়ে কিন্তু ডিজাইন বা হ্যান্ডবিল, লিফলেট এগুলো কিন্তু তৈরি করা হয়। 2 থেকে 3 রকমের কালারের বেশি কালার দেওয়া হয় না পেজ মেকারে। ওকে, তো
যখন আমরা কাজ করব তখন আমরা সাদা কালোতেই কাজ করব। প্রিন্টিং করার সময় যে প্রিন্ট করবেন তাকে বলে দেবো যে এইটা হলুদ রঙের কাগজের ওপরে কালো কালার দিয়ে লিখবেন অথবা লাল কালার দিয়ে লিখবেন, সেই অনুযায়ী কিন্তু ওনারা প্রিন্টটা করবে। ওনারা কী করে, একবার হলুদ রঙের পেপারটা প্রিন্ট করে আর সেকেন্ড টাইম লাল যে লেখাটা সেই লেখাটা প্রিন্ট করে দেবে, মানে দুইবার প্রিন্ট করে। অথবা কী হয়, অনেকে কী হয়, হলুদ পেপার আগে থেকে রেডি করা থাকে, শুধু লাল লেখাটাকে প্রিন্ট করে দেয়, তারপরে কী করে, কাটার মেশিন আছে, কাটার মেশিন দিয়ে কেটে 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 পিস পিস করে বান্ডিল করে আপনার হাতে ধরিয়ে দেবে। এই হচ্ছে সিস্টেম। ওকে, তো তাহলে এবার যেটা দেখব সেটা হচ্ছে, আমরা এটা রাখলাম এই জায়গায়, ধরুন আচ্ছা সাইডে রাখি, সাইডে রেখে এখান থেকে আমরা একটা সেভ টুল নিচ্ছি। সেভ টুল নিয়ে আমি একটা ধরুন ভিজিটিং কার্ড রেডি করতে চাইছি। ভিজিটিং কার্ড, একদম নর্মাল ভিজিটিং কার্ড। আমি ভিজিটিং কার্ড এরপরে আরও করে দেখাবো। একদম নর্মাল ভিজিটিং কার্ড করব। কীভাবে করব ভিজিটিং কার্ডটা? এবার ভিজিটিং কার্ড করার জন্য আমাকে আগে সবাই প্রথমে জানতে হবে এর মাপ কত, ভিজিটিং কার্ডের মাপ কত, সেটা আমাদেরকে সবার প্রথমে জানতে হবে। আচ্ছা, হ্যাঁ, সবার প্রথমে আমাদের জানতে হবে। এর জন্য আমরা নেব হচ্ছে আগে কন্ট্রোল কে প্রেস করব, কন্ট্রোল কে প্রেস করলাম, করার পরে একটা টেবিল আসলো। এখানটায় আমাদের দেখুন ইঞ্চিতে রয়েছে, ইঞ্চি, এই যে ইঞ্চিটাকে কী করবো আমরা, মিলিমিটার করব, মিলিমিটার, এই যে মিলিমিটারস করলাম, করার পরে ওকে প্রেস করলাম। এবার যখন আমরা এখানটায় ক্লিক করব, এই যে আমরা দাগটা কেটেছিলাম বা রেক্ট্যাঙ্গেলটা নিয়েছিলাম তার মধ্যে ক্লিক করলাম, করে নিচের দিকে দেখুন উইথ এবং হাইট দুটো অপশান আসছে। এই জায়গাটায় আমরা সিলেক্ট করে আমরা ওপরের যে মাপটা সেটা দেবো 90, আর নিচের যে মাপটা এটা দেবো 55। তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের, তার মানে দাঁড়াচ্ছে যে এইটা হচ্ছে আমাদের 90 আর এটা হচ্ছে আমাদের 55। ওকে, তাহলে 90-55 সাইজ হচ্ছে ভিজিটিং কার্ডের সাইজ। দরকার হলে আপনারা নোট করতে পারেন খাতায়। ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 90/55 মিলিমিটার, নট ইঞ্চি, মিলিমিটারস। ওকে, এবার আমরা যখন এর ভেতরে কিছু লেখালেখি করছি এরপর ধরুন এই লাইনটাকে একটু মোটা করে নিলে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটু স্ট্রোক দিলাম, দেওয়ার পর এর ভেতরে আমরা এবার লিখব। ধরুন আমি আমাদেরই একটা ভিজিটিং কার্ড এখানটা রেডি করছি। কীভাবে করব, এটা ড্র্যাগ করলাম, এরিয়া ড্র্যাগ করলাম, করে আমাদের সেন্টারের নামটা দিয়েই আমি করি। লিখলাম, লেখার পর লেখাটাকে কী করব, সিলেক্ট করব, একটু বোল্ড করে দেবো, কারণ হেডলাইন সবসময় বোল্ড করতে হয়। বিভিন্ন ফন্টের ডিজাইনের মধ্যে এটা একটু বোল্ড করলাম, একটু ছোট করি, সাইজটা একটু ছোট করি, 14 না, আর একটু বড় করব, 18। ওকে, পারফেক্ট আছে। এটাকে ধরে আমি কি করব, মাঝামাঝি এইভাবে বসাবো। এটাকে একটু ছোট করে দেবো, এরিয়াটাকে করে আমরা অ্যারো টুল দিয়ে একটু সরিয়ে মোটামুটি এরিয়ার মধ্যে নিয়ে নিলাম। এই যে মিডিল করলাম। এবার বসালাম, এটাকে একটু সরিয়ে দেবো, জাস্ট এই লেখা হলো। এবার আমি এইখানটা ধরুন আমাদের যে অ্যাড্রেস আছে সেটা লিখতে চাইছি, আর যদি মনে করি এখানটা লোগো বসাবো, সেটা আমাদের লোগোটা কিন্তু দিতে পারি। কিভাবে দেব, আমি ফাইলে যাই, ফাইলে গিয়ে প্লেসে গিয়ে এখানে আমাদের নিচের দিকে লোগো রাখা আছে অলরেডি, সেই লোগোটাকে একটু খুঁজতে হবে। একটু সময় দেবেন, একটু খুঁজে নিই, তারপর লোগোটা আমি দেখাচ্ছি বসিয়ে। এখানে অনেক যেহেতু রেডি আছে আর কি, তার জন্য একটু মানে অনেক প্রজেক্ট রয়েছে, সেক্ষেত্রে একটু খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। তো যাই হোক, একটু সময় লাগবে, একটু ওয়েট করুন। এই যে পেয়ে গেছি, ওপেন করলাম, ইয়েস করলাম, এটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমাদের লোগোটা এই যে দেখুন চ্যাপটা মতো লাগছে না, এটাকে কি করব, এটা নির্দিষ্ট সাইজে একটু টেনে দেবো, এইভাবে চৌকো করে রাখবো, এরম টাইপের গোল করে রাখবো, গোল করে রেখে একটু ছোটো করে দেবো, নাহলে লেখালেখিগুলো করা যাবে না।
একটু ছোট করে দিলাম, দিয়ে এই মাঝামাঝি ধরুন এই জায়গায় পজিশনে বসালাম। বসিয়ে কী করব, আমার ডিজাইনের জন্য আমি লেখাটাকেও নীল বা ব্লু করে দিচ্ছি, ব্লু করে দিলাম। আর এটাকে একটু নামিয়ে দেবো, এই সেট হলো। এবার আমি ধরুন, হ্যাঁ, আমি ধরুন আমাদের যে ঠিকানা সেটা আমরা এখানে লিখতে চাইছি, তো এই পজিশানে এরকম এরিয়া নিলাম, বেশ খানিকটা এরিয়া নিলাম। আমাদের যে ঠিকানা সেটা আগে লিখে তারপরে একটু সাইজটা কমিয়ে দেবো। আমাদের হচ্ছে রানাঘাট নদিয়া, আমাদের এলাকাটার নাম হচ্ছে আনুলিয়া। ওকে, তো পিন দেব আমাদের যে পিনকোড, এটা হচ্ছে আমাদের পিনকোড দিয়ে দিলাম। এবার ওয়েস্ট বেঙ্গল লিখে দিলাম, জাস্ট লিখে আমরা এটাকে কী করবো, একটু নিচে নামিয়ে এই পজিশানে এই জায়গায় ছোট করে দিলাম, জাস্ট একটু ছোট, এই 11 সাইজ করে দিলাম। করে এটাকেও বোল্ড করতে পারি, কিন্তু এখানে আমরা বোল্ড করব না। কেন করব না, তার কারণ হেডিংটা সবসময় বোল্ড হয়, আর নিচের লেখাগুলো কিন্তু বোল্ড করতে নেই। ওকে, নিচের লেখা বা কোনো যে সাব হেডিং রয়েছে বা নিচের লেখাগুলো রয়েছে সেগুলো বোল্ড করতে নেই কখনো। তো এটাকেও আমি এই পজিশনে রাখবো, রেখে কি করব, সিলেক্ট করে এটাকে যে কিউ অপশান থেকে আগেই দেখালাম, এটা মিডিল করে দেবো। ওকে, মিডিল করে বসালাম, থাকলো। জাস্ট আমি এটা নর্মাল, একদম নর্মাল একটা ডিজাইন করে জাস্ট দেখালাম যে এইভাবে ডিজাইনগুলো করতে হয়। ওকে, তো বসালাম, বসিয়ে এটাকে আমি যদি আর কি করা যায়, আমি যদি এই সাইডগুলোকে কোণগুলোকে একটু রাউন্ড করি তাহলে ভালো লাগবে দেখতে। তাহলে কিভাবে করব, এই দাগটার মধ্যে বা স্ট্রোকটার মধ্যে ক্লিক করলাম, করে কোথায় যাব, এলিমেন্টে যাব, এখান থেকে দেখুন রাউন্ড কর্নার বলে একটা অপশান, রাউন্ড কর্নার, এর মধ্যে ক্লিক করব। এখানে দেখুন অনেক ধরনের কী আছে, রাউন্ড ডিজাইন করা আছে। আমার যেমন ডিজাইন পছন্দ আমি সেটা নিয়ে ওকে প্রেস করব। দেখুন কর্নারগুলো কী হলো, রাউন্ড হয়ে গেল। তাহলে কি আগের থেকে একটু বেটার লাগছে ডিজাইনটা। তো যাই হোক, এইভাবে আমরা এই একটা ডিজাইন রেডি করলাম, মানে একদম নর্মাল ডিজাইন রেডি করলাম। এইটাকেই আমি এইগুলোকে এগুলোকে ডিলিট করে দিই, ডিলিট প্রেস করলাম, এটাকে ডিলিট প্রেস করলাম। এবার কি করব, এটাকে ধরে আমি গ্রুপ করলাম, গ্রুপ কন্ট্রোল জি প্রেস করলাম, করে একটা কোণে, একটা পেজের একটা কোণে এরমভাবে আমি ফিট করে দিলাম। একটু ছোট করে নিই, ছোট করে নিয়ে একটু সরিয়ে আনি, এই সাইডে একটু সরিয়ে আনলাম জাস্ট। এবার এটাকে থাকুক এদিকে। আমি যদি চাই এটার আমি একটা কপি করবো, তাহলে কন্ট্রোল ভি প্রেস করলাম, আবার আমি এখানটায় কিন্তু ফিট করলাম। এটাকে কী করবো, একটু সরিয়ে দেবো, একটু সরিয়ে দিলাম, বেরিয়ে যাচ্ছে, এটাকে একটু সরিয়ে দেবো, সরিয়ে দিলাম। এবার এই দুটোকে আবার সিলেক্ট করবো, কন্ট্রোল জি প্রেস করলাম, আবার কন্ট্রোল ভি, আবার দেখুন একটা কপি চলে এসছে, এইখানে ফিট করলাম, ফিট করে হালকা করে নামিয়ে দিলাম। এইবার এখানে আরও একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে। সেটা হচ্ছে যখন আমরা প্রিন্টিং করব তখন আমাদেরকে এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিজাইনকে বানিয়ে রেডি করে তাদেরকে দিতে হবে। যে কপিস ভিজিটিং কার্ড আমরা প্রিন্ট করব, সেই কত পিসই ডিজাইন আমাদেরকে এইভাবে সাজিয়ে তাদের হাতে দিতে হবে, তবে গিয়ে তারা কিন্তু প্রিন্ট করে দেবে। একটা বানিয়ে দিয়ে দিলে কিন্তু প্রিন্ট তারা করে দেবে না। আমি জাস্ট বানিয়ে ডিজাইনটাকে সাজিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এইভাবে আমি পরপর সাজাচ্ছি, কিন্তু এখানটা একটা জিনিস আছে, সেটা কি, দেখুন একদম ওপরে একটা স্কেল দেখতে পাচ্ছেন, একদম ওপরে একদম 14, 15, 4 এরম রয়েছে। এই স্কেল থেকে একটা এরম টানবেন, এটাকে বলা হয় হচ্ছে গাইডলাইন, পেজ গাইডলাইন বা ডিজাইন গাইডলাইন। তো গাইডলাইনটা নিয়ে এসে আপনি মিডিল বরাবর রাখতে পারেন, বা একদম ধারে যে দাগ রয়েছে এই বরাবর রাখতে পারেন। ভালো করে একদম যে ডিভাইসে দেখছেন আপনি এই ক্লাসটা, একদম সামনে নিয়ে দেখুন, নাহলে বুঝতে পারবেন না। একটা আমি দাগ ধরে টানলাম নিচে, আর একটা দাগ ধরে এই জায়গায় টানলাম। দেখুন একটা জিনিস ভালো করে, এখানে দেখুন মাপ কিন্তু ভুল আছে, চোখের আইডিয়াটা কিন্তু মাপ কিন্তু ঠিক নেই, এই দেখুন। তাহলে কি করতে হবে, আমাকে এটাকে একটু নামাতে হবে, হালকা নামাতে হবে। এবার প্রথমে ওপরের ডিজাইনটাই মাপটা ভুল আছে, এইটাকে আমি একটু তুলে দিই। ওপরে যে লাইনটা বসিয়েছি দেখুন, এই যে দুটো লাইন এক মাপে নেই কিন্তু, কারণ এটা আমি চোখের আইডিয়াতে জাস্ট করেছিলাম। এই দেখুন এক মাপে নেই।
কারণ এই দিকেরটা কিন্তু নিচে রয়েছে আর এই দিকেরটা ওপরে রয়েছে, তাই যখন আমি ডিজাইনটা প্রথমে পাশাপাশি বসালাম তখনই আমাকে গাইডলাইনটা টানতে হতো, কিন্তু আমি যেহেতু টানিনি তাই জন্য কিন্তু এটা আসলো না, মানে একটু ভুল হলো জাস্ট। তো এবার আমি এটাকে কি করি, 1 মিনিট, একটু বসালাম এই জায়গায়, মোটামুটি জাস্ট ডিজাইন পাশাপাশি রেখে আজকে দেখাচ্ছি, কিন্তু পরে আমরা এটাকে বিস্তারিত কাজ করব যখন আমরা ডিজাইন প্রিন্টিং করব, প্রিন্টিংয়ের জন্য রেডি করব, তখন আমরা বিস্তারিত একদম ভেতরের ডিজাইনগুলোকে করে করে দেখব। দেখুন এই যে বেরিয়ে যাচ্ছে, এরকম বেরিয়ে গেলে কিন্তু হবে না, তলা দিয়ে বেরিয়ে গেলে কিন্তু হবে না। তো যাই হোক, এটাকে আমি আবার কপি পেস্ট করছি, করে নিচে 1 কপি নিয়ে আসলাম, নিয়ে এসে আবার বসিয়ে দিলাম এই পজিশানে। ওকে, তো দেখুন পরপর 3টে কিন্তু আমি ডিজাইন বসিয়ে ফেলেছি অলরেডি। এবার আমি আর একটু ছোটো করে নিই, আর একটু ছোটো করলাম। এবার আমি যদি চাই আর একটা এটা কপি করব, পেস্ট করে দিলাম, আর একটা সাজিয়ে দিলাম। এটা আমি নর্মালি সাজাচ্ছি জাস্ট, হ্যাঁ, মাপের কোনো ব্যাপার দিচ্ছি না, কারণ আমি তো এখনও ফাইনাল কাজ করছি না, যেদিন ফাইনাল কাজ করব সেদিন এইভাবে মাপ দিয়ে করব। তো এই হলো, আমি একটা পেজে কতগুলো ধরালাম, দুটো দুটো করে কিন্তু পাশাপাশি ধরিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে 4টে 4টে 8টা আমি ধরাতে পারলাম একটা পেজে, কারণ নিচে যেটুকু এরিয়া রয়েছে এখানটায়, এইটুকু এরিয়া কিন্তু এত বড় একটা ডিজাইন ধরবে না, এত বড় ডিজাইনটা ধরবে না, তার জন্য আমি এই জায়গাটা ফাঁকা রেখে দেবো। যখন আমরা কাজ করব তখন কিন্তু এইভাবেই ডিজাইনগুলো বানাতে হবে, কিন্তু এই যে মাপগুলো পাশাপাশি বসানো, ছোট ছোট মাপে সাইজ করে এই গাইডলাইন টেনে 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 অথবা দাগ টেনে টেনে, মানে দাগ বলতে এরকম এই যে দাগগুলো রয়েছে এই দাগগুলো টেনে টেনে করতে হবে। যেমন এই যে এই সিঙ্গেল দাগ যদি আমরা এখান থেকে টানি, ধরুন শিফট চেপে ধরে বা এমনি আমরা এখান থেকে টানছি, এরম টানি, টেনে হালকা করে নামিয়ে দেবো, এইভাবে আমরা করব। তো এগুলো পরে হচ্ছে, আগে ডিজাইনগুলো তো শিখতে হবে, তা নাহলে প্রিন্টিং কী করে করব। আগে ডিজাইনগুলোকে শিখবো, তারপরে প্রিন্টিংয়ের জন্য আমরা রেডি করব পেপারটাকে। ওকে, তো এইভাবে ডিজাইন আপনারা প্র্যাকটিস করতে পারেন। আগে প্রত্যেকের কম্পিউটারে বা যাদের কম্পিউটার রয়েছে এখনও পর্যন্ত, তাদের কম্পিউটারে পেজ মেকারটাকে ইনস্টল করুন। ইনস্টল করলে তারপর গিয়ে এরকম ডিজাইন আপনারা রেডি করা শিখবেন। তারপর আমি আপনাদেরকে ডিজাইনের বিভিন্ন প্রজেক্টগুলো দেব গ্রুপের মধ্যে, সেই প্রজেক্টগুলোকে আপনারা প্র্যাকটিস করবেন। এছাড়াও আপনি যদি মনে করেন গুগলে গিয়ে বা ক্রোমে গিয়ে সার্চ করবেন যে পেজ মেকার ভিজিটিং কার্ড বলে অনেক ছবি পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে, তো এছাড়া যদি আপনার এই কোশ্চেন ছাড়া অন্য কোনো কোশ্চেন থাকে, সমস্যা থাকে, বা যা যা শেখালাম এই নিয়ে আর কোনো বক্তব্য যদি থাকে বা কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি আপনাদের অ্যান্সার দিচ্ছি। আর এখনও পর্যন্ত যেটুকু দেখিয়েছি এর মধ্যে কোনো সমস্যা যদি থাকে সেটাও বলুন। আর আজকের যে ক্লাস, প্রথম ক্লাস ছিল, এই ক্লাসে খুবই অল্প সময়ের মধ্যে শেষ করব, আর পরের দিন থেকে একদম প্রপার পেজ মেকার নিয়ে 100% কাজ হবে। আজকেও কাজ হয়েছে, এবং একটা ডিজাইন আমি করে দেখাবো, কয়েকটা ডিজাইন আজকে আবার দেখাই, যে ডিজাইনগুলো পেজ মেকারে এবার আস্তে আস্তে আমরা শিখবো, কারণ আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো যেমন পেজ মেকারের মধ্যে আমার কাছে যে ডিজাইনটা রয়েছে, ইম্পর্টেন্ট যে ডিজাইনগুলো, যে আপনাদের মার্কেটে যখন কাজ করবেন তখন এরকম ডিজাইন কিন্তু করতেই হবে, এরকম হাইফাই ডিজাইন, মানে হাইফাই বলতে ঠিক নয়, এগুলোকে আর কি পেজ মেকারের মেন লেভেলের ডিজাইন বলা হয়। দাঁড়ান, ওই ওপেন হোক, এটা হচ্ছে এই যে এই ডিজাইনগুলো, এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে পেজ মেকারে করতে হবে। আমি এই ধরনের ডিজাইনগুলো করে করে দেখাবো। প্রত্যেকটা যে লাইন রয়েছে, এই যে প্রত্যেকটা স্ট্রোক রয়েছে, এই স্ট্রোকগুলোকে কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়ে দেখাবো আমি, বা রেডি করে করে দেখাবো। এছাড়া ধরুন পেজ মেকারে এই ধরনের ফর্ম রয়েছে, এই ফর্মগুলো কিন্তু আপনাদেরকে, এই ফর্মগুলো, এগুলো আপনাদেরকে রেডি করতে হবে। আপনারা বাড়িতে যখন কাজ করবেন বা প্র্যাকটিস করবেন তখন এইগুলো আমি প্রজেক্ট দিয়ে দেবো, এগুলো আপনারা নিজেদের বাড়িতে বসে, এগুলো হার্ডলি কত সময় লাগবে আপনার রেডি করতে, ধরুন 1 ঘন্টা থেকে, আপনার নতুন হাতে 1 ঘন্টা মতো সময় লাগবে, আমাদের করতে গেলে মোটামুটি 30 থেকে 35 মিনিটের মধ্যে হয়ে যাবে, আপনাদের হয়তো 1 ঘন্টা সময় লাগতে পারে নতুন হাত যেহেতু। তো এই একটা ডিজাইন, বিল, আমাদের যে হ্যান্ডবিল, বা আমরা যে যখন হ্যান্ডবিল নয়, এগুলো হচ্ছে আমরা যখন কিছু জিনিসপত্র কেনাকাটা করি তখন আমাদেরকে একটা বিল দেয়, সেই বিল, এটা 2 সাইডে করা রয়েছে, এটা একটা A4 পেপারের হাফ হাফ করে মাপ করে করা আছে। এই মাপগুলো আমি বলে দেবো, 225 আছে, 225 বা 155 আছে, এরকম অনেক বিভিন্ন মাপ আছে। এই মাপগুলো আমি ক্লাসগুলো করানোর সময় ধীরে 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 একটা একটা ডিজাইনের মাপ আমি বলবো,
আর একটা একটা সেই ডিজাইনগুলো করে করে দেখাবো যে এই ডিজাইনটা কত মাপের হতে পারে, ওই ডিজাইনটা কত মাপের হতে পারে। একটা ছোটো ছোটো ডিজাইন আছে, কোনো বড় ডিজাইন আছে, তো প্রত্যেকটা আলাদা আলাদা মাপ আছে, আমরা স্কেল দিয়ে মাপবো, মেপে মেপে সেই ডিজাইনগুলো করবো। ওকে, তো সেগুলো আপনি নিজের বাড়িতে এরকম অনেক বিল আছে, অনেক জামা কাপড় কেনাকাটা করেন, বিভিন্ন হোটেলে গিয়ে আপনারা যদি ম্যানুয়ালি বিল পান খাওয়া দাওয়ার পর, সেগুলো নিয়েও আপনারা ট্রাই করতে পারেন। এছাড়া আমি যে প্রজেক্টগুলো দেখাচ্ছি সেগুলো আপনাদের সামনে দিয়ে আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো, আপনাদের কাছে লাইফ টাইম আপনাদের কাছে রেখে দেবেন, সেগুলো ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। ওকে, তো অন্তত আগে আপনাদের কম্পিউটারে পেজ মেকারটা ইনস্টল করুন। পেজ মেকার ইনস্টল করে তারপর সেই পেজ মেকারের মধ্যে যেটুকু আজকে দেখালাম, যে টুলসগুলোর কাজ আজকে দেখালাম মেনলি, এই টুলসগুলোর কাজটা আগে করুন, দেখুন, তাহলেই নিজে নিজে অনেকটা বুঝে যাবেন। অন্তত পেজ মেকারটা ইনস্টল করে এই করা টুলস, যে করা টুলস আমি দেখালাম আজকে, মোটামুটি সব টুলসই দেখিয়ে দিয়েছি। এবার মেনুগুলোর কথা ছাড়ুন, টুলসগুলো আগে ইউজ করা শিখুন। হাতে মাউসটাকে সেট করুন, যখন আপনি ড্র্যাগ করছেন শিফট ছাড়া ড্র্যাগ করবেন, শিফট দিয়ে চেপে ধরে ড্র্যাগ করবেন, এই ড্র্যাগ করা এইগুলোকে আগে নিজে নিজে প্র্যাকটিস করুন। ওকে, তারপর দেখবেন এমনি 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 অনেক কিছু শিখে যাচ্ছেন। তো তারপর আমি তো ক্লাসে রয়েছি, পরের দিনকে আবার নেক্সট ক্লাসে দেখাচ্ছি যে একটা ভিজিটিং কার্ড করে দেখাবো এবং একটা ডিজাইন করে দেখাবো। ওকে, এছাড়াও অনেক যে মেনুগুলো রয়েছে সেই মেনুগুলোর ফাংশনগুলো দেখাবো। মোটামুটি পেজ মেকার নিয়ে অন্তত 5-6টা ক্লাস তো হবে, তারপর ইনডিজাইন। ওকে, 5-6টা নয়, তার কমই হয়তো হবে, বেশি তেমন কিছু পেজ মেকার দেখানোর নেই। আমি নেক্সট টাইম আবার ইনডিজাইনটা শুরু করবো যখন, তখন একই কাজ আবার ইনডিজাইনই করবো, তখন বাংলা দিয়ে করবো, তখন বাংলা ওয়ার্ড শিখতে হবে, বাংলা লেআউটগুলো আমাদের জানতে হবে, দেখতে হবে, সেগুলো মুখস্থ করতে হবে। ওকে, তো তাহলে আজকের ক্লাস আমি এই পর্যন্ত রাখছি। এবার যদি কোনো সমস্যা হয়, আপনাদের কোনো কোশ্চেন থাকে, সেগুলো করুন।